এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। অনেকক্ষণ যাবৎ একসময় জোরে চাপ দেওয়ার দরুন ঠাস করে ভেঙে ঘুরে পড়ে সেটি, সাথে বেঁধে যায় ইভানের ডান হাতের অনেকগুলো জায়গায়। সেসব পরোয়া না করে তাসাদের দিকে রক্তাক্ত দৃষ্টি মেলে রেখেই পকেট থেকে ফোন বের করলো। রাত কত হয়েছে, কটা বাজে, সব ধ্যান জ্ঞান ভুলে গিয়ে সে ফোন ডায়াল করে বসে। 2বার বেজে ওপাশ থেকে রিসিভ হতেই ইভান গম্ভীর শীতল কণ্ঠে বলল, আমি রাজি, যখন বলবে ঠিক তখনই বিয়ে করব। ইভান আর মৌনির বিয়েটা হলো নিঃশব্দে, এক প্রকার নীরবে নিভৃতে। জানা এই সম্পর্ক নিয়ে কোনো হইচই হওয়ার প্রয়োজন নেই, তবে আয়োজনের স্বল্পতা ছিল না। 5 তারকা হোটেলের আভিজাত বলরুম, ঝলমলে সোনালি ও সাদা আলোর ঝাড়বাতি, চোখ ধাঁধানো ফুলের সাজ, মখমলের কারুকার্য করা পর্দা, সব মিলিয়ে ছোটখাটো একটা রাজকীয় আয়োজন। কিন্তু আশ্চর্যের বিষয়, তার সাথে দূরের কথা এমনকি ইভানের ঘনিষ্ঠ বন্ধুরাও জানতো না যে আজ তার বিয়ে। পূর্ব পরিকল্পিতভাবে অতিথি তালিকায় কেবল পরিবারের সদস্য ও ব্যবসায়িক কয়েকজন বিশিষ্ট মানুষ রাখা হয়েছিল। মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনো ঘোষণা দেওয়া হয়নি। এক কথায় এই বিয়েটা শুধু প্রয়োজন মেটানোর জন্য, আবেগের জন্য নয়। প্রতিটি ব্যক্তির পক্ষ থেকেই কোনো না কোনো প্রয়োজন পূর্ণতা মাত্র এই বিয়ে। মনিকে স্টেজে বসিয়ে রেহনুমা সেজে গেলেন, আর একটা বারের জন্য তার দেখা পেল না মনি। সে অধীর অপেক্ষায় চুপ করে বসে আছে। দুধ সাদা গায়ের রঙের সাথে আজ মেকআপের ভারী আস্তরণ যেন তার সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে। ডার্ক মেরুন লিপস্টিকে অঙ্কিত ঠোঁট দুটো অদূর ভবিষ্যতের অজানা আশঙ্কায় তীর তীর করে কাঁপছে। পরনে তার গাঢ় মেরুন ও সোনালি জরির ভারী লেহেঙ্গা, যেটা তার ব্যক্তিত্বের মতোই নীরব অথচ আভিজাত্যপূর্ণ। কারণ এই পোশাকের ক্রেতা তেমনই আভিজাত্যপূর্ণ, গৌরবে মহিমান্বিত স্বয়ং রেহনুমা। ঘোমটার আড়লে থাকা মনের চোখে ছিল মলিনতা আর দ্বিধার ছাপ, একটু অভিমানও হয়তো। এত বড় একটা সিদ্ধান্ত, অথচ আনন্দের বিন্দুমাত্র আভাস নেই তার চেহারায়। ইভানকে এই পর্যন্ত সে একটাবারের জন্য চোখের দেখাও দেখেনি, এমনকি সে স্টেজে মনির পাশে এসে বসেনি পর্যন্ত। কোথায় আছে তাও জানে না। আদৌ কি ইভান এই হলে উপস্থিত আছে কিনা তা নিয়েও মনির যথেষ্ট সন্দেহ হচ্ছে এবার। মামা মামিকে ও অনেকক্ষণ যাবৎ দেখছে না। মনির বাবার বাড়ির দিকের কারোর সাথে কোনোদিন যোগাযোগ ছিল না। মনি তাদের নাম মাত্রও চিনে না। বলতে গেলে মামা মামি এই দূরত্বটা তৈরি করেছে। মনি শুধু জানে মায়ের মৃত্যুর পর যখন বাবার পক্ষের লোকেরা ওকে লালন পালন ও দেখাশোনার ভার নিতে অস্বীকার জানায়, জোর করে চাপিয়ে দেয় একমাত্র মামার উপর, তখন মামা মামিও তাদের সাফ জানিয়ে দেয় দায়িত্ব নিতে না পারলে যেন অহেতুক মমতার ছলনা দেখিয়ে বিরক্ত করতে না আসে। সে থেকে মৌনির পৃথিবীটা কেবল মামা মামি আর মামাতো 2 ভাই বোনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বুঝ হওয়ার পরপরই নিজের ভাই দেশ ছেড়েছিল। হাজারো জল্পনা কল্পনার জাল ছিঁড়ে একটা পরিচিত স্বর ভেসে এলো মনির কানে। মুহূর্তে তার বুকটা হালকা হয়ে এলো। এই অচেনা পরিবেশে সে পড়তে অসহায় আর একা হয়ে পড়েছিল এতক্ষণ। হঠাৎ করে তৃণার আগমনের তাই মনটা পুলকিত হয়ে উঠল। সেই সাথে গাল বেয়ে গড়ে পড়ল তপ্ত অশ্রুধারা। তৃণা তার পাশে বসে মুখ গুমরা করে বলল, এখনো কাঁদবি তুই? মনি নিজেকে সামলাতে চাইল। টলটলে জলে তার চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে। আবার ভাঙা গলায় বলল, কাদার জন্যই তো আমার জন্ম হয়েছে রে। তৃণার বুকটা ভেঙে আসতে চাই। প্রিয় বান্ধবীর অন্তর্দহনে নিজেরও শ্বাস ভারী হয়ে আসে। কান্না ঠেলে আসতে চাচ্ছে তার গলায়ও। তবু সে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে মিষ্টি হেসে বলল, সব ঠিক হয়ে যাবে এখন, দেখিস ভাইয়া তোকে খুব সুখে রাখবে। আর না রাখলে আমি তো আছি। ব্যাটার নামে নির্যাতনের মামলা করতে আমি তোকে সাহায্য করব। তৃণার মস্করায় হাসতে পারল না মনি। বরাবরের মতো আজও তার হাসার দিন নয়। মাথা নিচু করে কান্না রোধ করার চেষ্টা করলো। এই জনাকীর্ণ হলরুমে সবার মধ্যমণি হয়ে বসে থেকে কান্না কাটি করে ভাসিয়ে ফেললে সবাই তার দিকে তির্যক চোখে তাকিয়ে থাকবে। ভাবে তাকে জবরদস্তি করে বিয়ের পিড়িতে বসানো হয়েছে। তৃণা ফিসফিস করে মনির কানের কাছে বলল, তা তোর উনি কোনটা? চিনতে পারছি না তো। মনি ধীর কণ্ঠে জবাব দিল, নেই এখানে। তৃণা বুঝতে না পেরে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কোথায় তাহলে? এই মুহূর্তে তো তার এখানেই থাকার কথা, ইনফ্যাক্ট থাকা উচিত। মনি জবাব দিল না। কি বলবে? সে নিজেও তো জানে না ইভান কোথায়।
ট্রিনা বুঝতে পারলো এসব কথা বলে কেবল মনির মন খারাপই হচ্ছে, তাই সে মনিকে ডাইভার্ট করার জন্য কথা ঘুরে বলল, জানিস মো, সামনের মাসের মাঝামাঝি তো অন্তর ভাইয়া দেশে ফিরছেন। আমার তো এটা মনে পড়লে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কোথায় ছিলেন ভাই আর কোথায় এখন বসে আছে পতি পরমেশ্বর। কিভাবে যে আমি সম্পর্কটা হ্যান্ডেল করব ভেবে পাচ্ছি না। আচ্ছা বলতো, উনি আমাকে বুঝবেন তো? একটু স্বাভাবিক হওয়ার সময় দিবেন তো? মনি কান্না ভুলে মুচকে হেসে ফেলল, মৃদু স্বরে বলল, তার আগে তুই বল, তুই এখনো ভাইয়া কেন ডাকিস? স্বামীকে ভাইয়া শুনতে কেমন লাগে বলতো? ডাকবোটা কি তুই বল? নিজের চেয়ে 6 বছরের বড় একজন মানুষ যে কিনা আমার সম্পর্কে লাগে ভাই, তাকে তো হুট করে অন্তর অন্তর ডাকতে পারি না, তাই না? বুঝলাম। আমার মনে হয় তুই নিজের অস্বস্তিটা নিয়ে খোলাখুলি কথা বললে উনি নিশ্চয় বুঝবে। ট্রিনা আনমনা হয়ে বলল। হয়তো। দুজনের কথার মধ্যে দ্রুত পদে স্টেজে উঠে এলেন মনির মামি। তিনি অবাক নয়নে ট্রিনার দিকে তাকিয়ে বললেন, তুমি মৌনির সেই স্কুল লাইফের বান্ধবীটা না? ট্রিনা হেসে মাথা নাড়ায়। জি আন্টি। ভালোই হয়েছে তুমি এসেছ। যদিও ওর কোনো বন্ধু বান্ধব নেই, তবুও ওর মামা বলেছিল কাউকে দাওয়াত দেওয়ার থাকলে দিতে পারে। কথাটা বলে তড়িঘড়ি করে মনির অপর পাশে বসলেন তিনি। খুব জরুরি কথা, পরে ভুলে যাবেন এমন একটা ভঙ্গি করে বললেন, শোন মৌনি, আমি কথাবার্তা শুনে এলাম। কিছুক্ষণ পর ওরা তোকে স্বর্ণের অলংকারই পরাবে। তুই কিন্তু ওই বাড়িতে গিয়ে সেগুলো খুলে ভুল করেও শাশুড়ির হাতে দিবি না, তাহলে কিন্তু পরে আর সেগুলো তোর হাতে নাও আসতে পারে। আমি একটা গয়নার বাক্স দিয়ে দেব, যত্ন করে সেটার ভিতরে রাখবি। তারপর যখন আমাদের বাড়িতে আসবি মনে করে বাক্সটা নিয়ে আসবি। আমি আমার আলমারিতে যত্ন করে রেখে দেব, যখন ইচ্ছা নিয়ে ব্যবহার করতে পারবি। তুই ছেলে মানুষ, নিজের কাছে রাখতে পারবি না, কখন হারিয়ে ফেলিস ঠিক ঠিকানা আছে নাকি? বুঝলি তো কি বললাম? মনীষী তখন থেকে মাথা নিচু করে আছে, অবনত মস্তকে সে উপর নিচ মাথা নাড়ে। অর্থাৎ মামির প্রতিটি কথা সে ভালো করে বুঝেছে। কথার পেছনের অর্থ ও হেতুগুলো তার বোঝার বাইরে নয়। মামি সন্তুষ্ট চিত্তে স্টেজ থেকে নেমে মেহমানদের দিকে এগিয়ে যায়। আজ তার বাবার বাড়ি থেকে অসংখ্য আত্মীয় স্বজন এসেছে। এক কথায় বললে কোনে পক্ষের সকল আত্মীয়ই মামির বাবার বাড়ির লোক। মনির নানা নানি খালা বলতে কিচ্ছু নেই। এসব মনে পড়ে মনির বুক থেকে তপ্ত দীর্ঘশ্বাস বের হয়ে আসে কেবল। মামি চলে যেতে ট্রিনা জানতে চায় ওদের কি কথোপকথন হলো। মনে এক হাতের উপর মাথা রেখে কপালটা একটু ঘষে নেয়। নিজের দুরবস্থায় নিজেই কপাল চাপড়ে হাসলো। সব শুনে ট্রিনা বাকশূন্য হয়ে পড়লো। সে কিছু বলতে পারছে না। এখন মামির বিষয়ে রেগে কিছু বলা মানে মনির আহত হৃদয়ে আরেকটু ধামা ঘষে দেওয়ারই সামিল। তাই সে চুপ করে মনির বরফ হয়ে আসা হাতটা মুঠোয় নিয়ে নীরবে সান্ত্বনার বাণী বোঝালো। রেহনুমা অস্থির পায়ে কনভেনশন হলের সম্মুখে পথে পায়চারি করছেন আর বারবার ডায়াল করছেন ইভানের নাম্বারে। হলের এদিকটা এখন ফাঁকা, যেহেতু সকলে আগমন সম্পূর্ণ হয়েছে, এমনকি খাওয়া দাওয়ার পর্ব শেষের দিকে, অথচ ইভানের এখনো কোনো পাত্তা নেই। গত রাতে জোর করে ইভানকে নিজের বাসায় রেখে দিয়েছিলেন রেহনুমা। আজ শান্ত মুখে চুপচাপ তৈরি হয়েও বের হওয়ার আগ মুহূর্তে জানায় সে ঘন্টা খানেক পর যাবে। আপাতত বিশেষ জরুরি কাজে তাকে বাইরে যেতে হবে। রেহনুমার বক্র দৃষ্টি লক্ষ্য করে সে কথা দেয় ঘন্টা খানেকের ভেতরেই সে হলে উপস্থিত থাকবে। রেহনুমা লাস্ট মুহূর্তে গিয়ে কোনো উচ্চ বাচ্চা করতে চাননি, তাই রিস্ক নিয়ে তিনি ইভানকে বিশ্বাস করলেন, যে বিশ্বাস এখন তার দম বন্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাক্কা 3টা ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ইভান আসছে তো নাই, এমনকি ফোনটাও তুলছে না। রেহনুমা চেহারায় কাঠিন্যতা ধরে রাখলেও মনে মনে দুশ্চিন্তায় কেঁপে উঠছেন বারবার। প্রশ্নটাও নিশ্চয়ই বেড়ে এতক্ষণে একাকার। তীরে এসে তরে ডুবতে তিনি কিছুতেই দিতে পারেন না। সিদ্ধান্ত নিলেন ইভানের ফোন ট্র্যাক করবেন। আশা করছেন ফোনটা অন্তত সাথে আছে ছেলেটার। কাপা হাতে আরো একবার ফোনটা তুলে ডায়াল করবেন। ঠিক এমন সময় ইভানের কালো গাড়িটা এসে থামে হলের গেট বরাবর। রেহনুমা দ্রুত পদে এগিয়ে যান সেদিকে। ইভান ধীর পায়ে বের হয়ে আসলো গাড়ি থেকে। তার পরনে কালো স্যুটের ভেতর ধবধবে সফেদ শার্ট। রেহনুমা এক পলক দেখে নিয়েই বাজ খায় গলায় প্রশ্ন করলেন, এত দেরি কেন করলে? এটা কি কথা ছিল? ইভান কিছু বলল না। গাড়িতে হেলান দিয়ে সে হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়ালো, দৃষ্টি কেমন ঘোলাটে। রেহনুমা আটকে উঠলেন। বুকের থুকপুকানি যেন বাইরে থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছেন তিনি।
মনে মনে প্রার্থনা করলেন তিনি যা আশঙ্কা করেছেন তা যেন সত্যি না হয়। ভরাট গম্ভীর গলায় পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার শেরওয়ানি কোথায়? ইভান সামান্য জোরে আসা গলায় উচ্চারণ করলো, ওটাতে আমি কমফোর্টেবল ছিলাম না। রেহনুমা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি যা ভাবছিলেন তাই সত্য। ইভানের কথা জিহ্বায় বেজে যাচ্ছে। চোখে লালচে আভা, ঠোঁটের সামান্য শুষ্কতা কিছু ওনার চোখ এড়ালো না। সে তাহলে কাজের কথা বলে ড্রিঙ্ক করতে গিয়েছিল। ঠিকই তো, এর চেয়ে জরুরি কাজ তার জন্য আর কি হতে পারে? এমন জানলে রেহনুমা ভুল করেও তাকে রেখে আসতেন না, একসাথে নিয়ে আসতেন। তথাপি তিনি কোনো কথা বললেন না। এই মুহূর্তে কিছু বলে কোনো লাভ নেই, কারণ যা হওয়ার তা হয়ে গেছে। তিনি ইভানের হাত ধরে সিঁড়ি ভেঙে উপরে উঠলেন। সবার আড়ালে স্টেজের পেছনের ছোট্ট একটা রেস্টরুমে নিয়ে বসালেন। তারপর একজন ওয়েটার ডেকে যত দ্রুত সম্ভব 1 গ্লাস বেশি করে লেবু দেওয়ার শরবত চাইলেন, সাথে চিনি মেশাতে নিষেধ করলেন। ইভান চুপচাপ শরবত খেয়ে নিল। তার ঠোঁটে মৃদু ব্যঙ্গাত্মক হাসি। রেহনুমা তীক্ষ্ণ চিলের চোখে সেটা দেখলেন। তারপর ভ্রু কুঞ্চিত করে চাপা স্বরে বললেন, মাঝ নদীতে টেনে এনে মান সম্মান ধূলিসাৎ করো না আমার। সমাজের রেপুটেশনটা কতটা জরুরি আমাদের জন্য সেটা নিশ্চয়ই তোমাকে শেখাতে হবে না? বিয়ে বাড়িতে এত সব হিসাব নিকাশের বাইরে কেবল একজনই ছিল যে নিখুঁত আনন্দের স্রোতে ভাসছিল আপন মনে। সে হলো মুন্নি। বিয়ের অনুষ্ঠানের আগে থেকে সে আনন্দে আটখানা। তার পরনে ছিল গোলাপি আর সোনালি রঙের লেহেঙ্গা, হাতে কাচের চড়ি আর সারা মুখে ঝলমলে সুন্দর সাজগোজ। খোপায় গুজে নিয়েছে কয়েক রঙের জারবেরা, সেগুলো যেন তার চুলের কালো আভায় আরো উজ্জ্বল দেখাচ্ছিল। সবাই ব্যস্ত ছিল বিয়ের আনুষ্ঠানিকতায়, কিন্তু মুন্নি ব্যস্ত ছিল মেহমানদের অভ্যর্থনা করতে, ছুটাছুটি করতে আর আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজের চুলগুলো আর দুপাট্টা ঠিক করতে। পরিবারের সবার চাপা অভিব্যক্তির মাঝে তার মিষ্টি হাসি আর উচ্ছ্বাস যেন আলাদা এক রং ছড়াচ্ছিল। মনি যখন স্টেজে এসেছিল তখনই কোথা থেকে মনি ছুটে আসে তার কাছে। 2 আঙ্গুলে থুতনি ধরে মনিকে বলে, লুকিং সো স্টারিং, আম জাস্ট ইমপ্রেস ম্যাম। এবার ভাইয়া ইমপ্রেস হওয়ার পালা। আমি অপেক্ষা করছি তোমার পরীর মতো মুখটা দেখে ভাইয়া এক্সপ্রেশন কি হয়। মনি আনত নয়নে মুচকি হাসে। মুন্নি মেয়েটা বড় ভালো, লক্ষ্মী, ঠিক যেন মা আর ভাইয়ের স্বভাবের বিপরীতমুখী একটা। মনির সে শিশু সুলভ উচ্ছ্বাস দেখে মনের ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। হয়তো সেটুকুই ছিল আজকের দিনে তার একমাত্র নিখাত আনন্দের মুহূর্ত। রেহনুমার পাশাপাশি হেঁটে যখন স্টেজে মনির পাশে বসলো ইভান, পুরো হলের ভেতর হই হুল্লোড়ে বয়ে গেল। এতক্ষণে বর কনেকে একসাথে দেখে সবাই খুশি হয়ে উঠল। ইভানের বসার পর থেকে মনি আর মাথা উঠায়নি। সে নিজের হাত দুটো 2 হাতে চেপে ধরে ঝিম ধরে আছে। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে সোফা থেকে গড়িয়ে পড়বে মেঝেতে। মুখের ভেতর হৃৎপিণ্ডটা সজোরে হাতুড়ে পেটা করতে লাগলো। অচেনা ভিন্ন জগতের পুরুষটির পাশে বসে মৃদু একটা সুমিষ্ট ঘ্রাণ মনির নাকের কাছে ছড়িয়ে পড়তে লাগলো ধীরে ধীরে। এই ঘ্রাণটা সেদিন রেস্টুরেন্টেও পেয়েছিল সে। মনে পড়লো ইভান সোফায় হেলান দিয়ে পায়ে পা দিয়ে বসলো। নির্লজ্জ বরের এমন আচরণে হলের মুরব্বীরা হেসে ফেলল। রেহনুমা সেসবে পাত্তা না দিয়ে বিয়ের কার্যক্রমে মনোযোগী হলেন। বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে অতিথিরা একে একে বিদায় নিচ্ছে। হাসি আনন্দের মাঝেও কোথায় যেন একটা চাপা বিষাদের সুর লেগে আছে। মনির বিদায়ের মুহূর্ত ঘনিয়ে এসেছে। বিয়ের এই রাত, এই আয়োজন, এই নতুন সম্পর্ক সবকিছু যেন তাকে কেমন এক ঘুরের মধ্যে ফেলে রেখেছে। অজানা আশঙ্কায় বুকটা দূরে দূরে কাঁপছে তার। শৈশবের বাড়িটা, পরিচিত মানুষগুলো যেন পরিবেশ সব ছেড়ে সে আজ চলে যাবে এমন একটা জীবনের দিকে যার ভবিষ্যৎ সে নিজেও জানে না। মামাকে জড়িয়ে ধরে সে অনেকক্ষণ কাঁদলো। নিঃশব্দে চাপা সে কান্না। রেহনুমা ও ইভানের বিরক্ত মুখের সামনে কাঁদতেও তার ভয়ে বুক শুকে আসছিল। ট্রিনা এসে সামনে নেয় এক সময়। উপচে পড়া চোখের পানি মুছে চুমু খায় মনির কপালে। নিজের বুকে জড়িয়ে অনেকটা সময় নিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করলো তাকে। তারপর নিজে হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। মনির মনে হচ্ছিল এই শেষ দেখা, আর কোনোদিন দেখতে পাবে না প্রিয় মুখটা, ছুতে পারবে না আর কোনোদিন। সব সম্পর্ক পায়ে পেশে চলে যাচ্ছে সে। এই ভয়ে তৃণার আঙ্গুলগুলো সরাসরির মতো চেপে ধরল মনি। শেষ মুহূর্তে সে ভয়ে তার অন্তরাত্মা পর্যন্ত কাঁপতে লাগলো। তৃণার হাতে ঠোঁট ছুঁয়ে নিচু ভাঙা ভাঙা স্বরে বলল, আমাকে ছেড়ে দিস না তৃণা। হ্যাঁ, আমি যে পারবো না, ওখানে আমি মরে যাব।
ট্রিনা অস্থির হয়ে পড়ে, বুক ফেটে চিৎকার করতে ইচ্ছে করে তার। নিজের অমতে বিয়ে করে অপরিচিত রাশভারী এই লোকটা কি আচরণ করবে মনির সাথে কে জানে। ট্রিনার নিজেরও ইচ্ছা করছে চেপে ধরে ছিনিয়ে রেখে দেয় সে তার প্রাণাধিক প্রিয় বান্ধবীকে, কিন্তু সে অধিকার যে তার নেই। এদিকে দেরিও হয়ে যাচ্ছে ভীষণ, প্রত্যেকের কপালেই বিরক্তির ছাপ। ইভানও অপর পাশের ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করছে। ট্রিনা মুখ নিচু করে মনির হাতে চুমু খায়, ফিসফিসে বলে, একটু সাহস রাখ জান, এত অবুঝ হলে কিভাবে চলবে? লোকে খারাপ বলবে। এবার একটু শান্ত হ প্লিজ। মনি ট্রিনার কথার গভীরতা বুঝতে পারলো। আসলেই তো, আমার মরা কান্না দেখলে লোকে তো খারাপই ভাববে। লোকের একমাত্র কাজই তো সেটা। সে লম্বা একটা শ্বাস নিয়ে কান্না থামালো, আস্তে করে ট্রিনার হাতটা ছেড়ে টলমলে চোখে তাকিয়ে রইল সবার দিকে। মামিকে দেখা যাচ্ছে না, মামা এক জায়গায় দাঁড়িয়ে রুমালে চোখ মুছছেন। এই দৃশ্য দেখে মনির বুকটা যেন কেউ খাবলে ধরলো। সে নিজের মুখটা দু হাতে চেপে ধরে কান্নার শব্দ আটকালো বহু কষ্টে। ট্রিনা অসহায়ের মতো মুখ করে একদিকে সরে দাঁড়ালো, অপরদিকে ইভানের জানালার পাশে রেহনুমা এসে দাঁড়ালো। ইভান আর মনির গাড়িতে তিনি অন্য কাউকে যেতে নিষেধ করেছেন। রেহনুমা আর মুন্নি অন্য গাড়িতে যাবেন, অন্যান্য আত্মীয়রা যে যার বাড়িতে চলে যাবে। ইভান আগে থেকে বলে রেখেছিল সে বিয়ে থেকে সরাসরি নিজের ফ্ল্যাটে চলে যাবে। এবার মৌনি তার সাথে যাক বা মায়ের বাসায় থাকুক, এতে তার সমস্যা নেই। রেহনুমা রাজি হয়েছেন, বলেছেন মৌনিও ইভানের সাথে যাবে। ইভান না থাকলে নতুন বউকে নিজের কাছে রেখে তিনি কি করবেন? রেহনুমা কিছু একটা বলার জন্য মুখ খোলার আগেই ইভান তিক্ত বিরক্ত কণ্ঠে বলল, কেউ আসবেন না, দয়া করে, আমি একা থাকতে চাই। রেহনুমা হতাশ আহত বিরক্ত কণ্ঠে বলল, মুন্নিকে অন্তত নিয়ে যা, মেয়েটা একা ভীত হয়ে পড়বে। ইভান সামনে দৃষ্টি রেখে কাট কাট স্বরে বলল, সেটা আমার সমস্যা নয়। এই বলে সে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। রেহনুমা হতভম্ব গলায় বলেন, ইভান প্লিজ, সব সময় একরকম মিটার খাটে না। ইভান আর কিছু বলে না, ফুস করে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে সিটে মাথা হেলিয়ে দেয়। রেহনুমা বললেন, তোরা যা, আমি মুন্নিকে তোর বাসার নিচে নামিয়ে দিয়ে আসবো। বিদায়ের আগে একমাত্র ভাইয়ের সাথে ফোনে কথা বলল মৌনি। কথা বলতে বলতে এসব শব্দে কেঁদে ফেলে এক সময়। হাজারটা স্বপ্ন বিসর্জন দিয়ে সে পা বাড়িয়েছে এই সিদ্ধান্তের দিকে, নতুন জীবনের পানে। সে অব্যক্ত ব্যথা সে ভাইয়ের কাছে বলতে পারল না। ইভান গাড়ি ছোটালো। এতক্ষণ সবটাই দেখেছে শুনেছে মৌনি। যে অপ্রতিরোধ্য ভয় সে পাচ্ছিল সেটা বেড়ে এখন কয়েক গুণ হয়ে গেল। নিজের বিয়ের দিনেও লোকটা স্বাভাবিক থাকতে পারছে না, একটু হাসতে পারছে না, কারোর সাথে কথা বলতে পারছে না। একটু এতটা নিস্পৃহ গা ছাড়া উড়নচণ্ডী কেউ হতে পারে? মনের ছোট্ট হৃদয়টা নিজের দুর্ভাগ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তে লাগলো। এমন মানুষের থেকে সে কি বা আশা করতে পারবে? মামির ঘর থেকে স্বামীর ঘরে যে শান্তিতে থাকবে সে আশা সে প্রথমবার স্বামীর ঘরে কদম রাখার আগে মাঝ পথে ছেড়ে দিল। বুক চিরে বেরিয়ে এলো তপ্ত ভারী দীর্ঘশ্বাস। সারাটা পথে ইভান একটা শব্দ উচ্চারণ করলো না। শব্দ তো দূর, একটাবার ফিরে পর্যন্ত তাকালো না। শত হোক শত বিবাহিত নতুন বউ, নিজের স্ত্রী হিসেবে মনিকে নিজে লিখিত রেজিস্ট্রেশন করেছে। দুঃখে যন্ত্রণায় অভিমানে পাগল প্রায় হয়ে পড়ল মনি। ড্যাশবোর্ডে রাখা টিস্যুর বক্স থেকে টিস্যু নিয়ে বারবার চোখের অবাধ্য বাড়ি ধারা মুছছে। বারবার ঘর্ষণে চোখের কোণ ছিলে বড় জ্বালা করতে লাগলো। বুকের ভেতর দাও দাও দহনের ঊর্ধ্বে সে জ্বালা মনি টেরও পেল না। ঘন ঘন টিস্যু নিতে দেখে ইভান বোধহয় একবার ফিরে চাইল। মনি চট করে তাকাতেই দেখলো ইভানের নজর বরাবর মতোই সামনের রাস্তায় স্থির। জ্ঞান হওয়ার পর থেকে প্রতিটা পরিস্থিতি মন মতো বদলে নয়, বরং মানিয়ে নিয়ে বড় হয়েছে মনি। সে প্রতিটা কাজের আগে ভালো করে মন্দের জন্য আগে থেকে তৈরি থাকে। সেজন্য বোধহয় মানিয়ে নেওয়াটা তার রক্তে মাংসে অস্তিত্বে এত সহজে মিশে যেতে পেরেছে। এবারে ভুল হলো না, সার শুদ্ধ হয়ে আসা চিন্তাগুলোকেও সে আগাগোড়া চিন্তা করে নিল। প্রতিটা পদে চলার ক্ষেত্রে আশা ভরসা ছেড়ে দিয়ে এগুলোর সাহস সঞ্চয় করলো। স্বামীর এক চিমটির পরিচয়ে সে বুঝতে পেরে গেছে এতদিন যা ছিল তা নিতান্তই ক্লাস টেস্ট ছিল। সামনে যা অপেক্ষা করছে তার চেয়ে বড় অন্তিম পরীক্ষা আর হতেই পারে না। আর সেই পরীক্ষার বেঞ্চে মনি অবধারিতভাবেই বসে পড়েছে, যেখান থেকে এগিয়ে যাওয়া ছাড়া পিছিয়ে আসার সকল পথ বন্ধ, তালাবদ্ধ। নির্মল নিস্তব্ধ রাত। রাতে এই নির্জনতা অপার্থিব এক সৌন্দর্যের আবেশ ছড়িয়ে দিচ্ছে পরিবেশে। আকাশ জুড়ে সহস্র তারার মেলা, যেন অসংখ্য হীরার টুকরো ঝলমল করছে। বাতাস স্তব্ধ, নীরব। মাঝে মধ্যে গাছের পাতায় হালকা দুল খেলে যাচ্ছে।
দূরে কোথাও কোনো পাখির ডাক কিংবা কোনো নিশাচরের গলা এই নির্জনতার মাঝে সুরের ছোঁয়া যোগ করেছে যেন। জ্যোৎস্না ভরা এমন রাতে নদীর ধারে বসে থাকলে মনে হবে জলের উপর চাঁদের প্রতিবিম্ব স্বপ্নীল ছবি এঁকে রেখেছে। নিশীথ রাতে ফুলের মিষ্টি গন্ধ বাতাসে মিশে গিয়ে হৃদয়কে স্নিগ্ধ করে তুলবে। এ এক মোহময় অনুভূতি, যেখানে সময় থমকে যায় আর প্রকৃতি আপন সুরে মিশে যায় মানুষের অন্তরের গভীরে। প্রাকৃতিক আখণ্ড প্রেমে পাগল মনিতা মেহজাবিন আজ শত চেয়েও সুন্দর এই রাতের সৌন্দর্যে কিছুতেই মনোনিবেশ করতে পারছে না। বারবার সে নিজের মনকে অন্যদিকে মনোনিবেশ করতে চাচ্ছে, ব্যস্ত রাখতে চেষ্টা করছে নানান কাজে। ভারী ভারী কাপড় পাল্টালো, তারপর মেকআপ তুললো, এমনকি গোছালো, সেরে ফেলেছে। এত কাজের ক্লান্তির মধ্যে ইভানের কথা মাথা থেকে কিছুতেই সরাতে পারছে না। কোথায় সে যে ওকে বাসায় রেখে স্যুটটা রুমের ডিভানে ছুঁড়ে ফেলে বের হয়েছে, আর তার দেখা নেই। অথচ মাঝরাত ছুঁই ছুঁই মনিদের পরপরই মুন্নি এসে পৌঁছেছিল। রেহনুবার উপরে আসেনি। ইভান যদি হুট করে আবারও রেগে যায়, তাহলে আজকের দিনে ব্যাপারটা মোটেও ভালো হবে না। মুন্নি আসার পর সারাটা ক্ষণ মনির সাথেই বসেছিল, নানান গল্পে মেতেছিল উচ্ছ্বসিত প্রাণীর মেয়েটা। দুজন মিলে 12টার পর পর্যন্ত ইভানের অপেক্ষা করেছে। একসময় মনি অনেক বলে কয়ে মুন্নিকে রুমে পাঠিয়ে দেয়। মনিরও চেঞ্জ করে ফ্রেশ হওয়ার দরকার, ঘুমানো দরকার। তবে সে যাওয়ার আগে মনিকে বলেছে ইভান না আসা পর্যন্ত যেন গায়ের গয়না গাটি আর সাজসজ্জা কিছুই পরিবর্তন না করে। আজকের সাজ শুধু আজকের জন্যই, এভাবে আর কোনো দিন সাজা হবে না। হলেও আজকের দৃষ্টি আর অন্য দিনের দৃষ্টিতে বিস্তর ফারাক থাকবে। তারপর কয়েকবার সে ভাইয়ের নাম্বারে ডায়াল করে হতাশ হয়ে চলে গেল। ইভান ফোন তোলেনি। মনি সবকিছু চেঞ্জ করে শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনুভব করলো ঠান্ডা পানির ধারার ফাঁকে তপ্ত কিছু জল তার গাল গড়িয়ে অবাধে নেমে যাচ্ছে, গলা বেয়ে গায়ের কাপড়ের সাথে মিশে যাচ্ছে আপনের মতো। মনি মনে মনে উচ্চারণ করলো, তোমার কথা রাখতে পারলাম না মুন্নি। আমি জানি আমার এই সাজসজ্জা দেখার জন্য উনি বসে নেই। ওনার আগ্রহ নেই এসবের প্রতি, আমার প্রতি, নিজের বিবাহিত জীবনের প্রতি। তাহলে নিশ্চয়ই এত রাতেও নির্জন বাড়িতে নববধূকে একা রেখে নিজে হারিয়ে যেতে পারতেন না। মনি টানা 1 ঘন্টা পানিতে ভিজে কাঁপতে কাঁপতে বের হয়ে এলো। এক সময় চোখ দুটো নিদারুণ যন্ত্রণায় ঝলসে যেতে চাইছে, হাত পা বরফ শীতল হয়ে উঠেছে, আর চোখ নাক ঠোঁটগুলো লাগছে আগুনের মতো গরম। হয়তো রাতের মধ্যে জ্বর এসে যাবে। সে রুমে লাগোয়া বারান্দাটিতে যায় ভিজে কাপড় মিলে দেওয়ার জন্য। বারান্দায় পা রেখে তার চোখ দুটো কপালে উঠে যায়। এত বিশাল, এত বড় বারান্দা দিয়ে মানুষ কি করে? মনে হচ্ছে সিঙ্গেল একটা খাট বিছানো যাবে। ঝকঝকে টাইলসে মোড়ানো, উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গ্রিলে ঢাকা বারান্দাটা এত সুন্দর, অথচ মনির কেন যেন বড্ড ফিকে লাগছে জায়গাটা। কিছু একটার অভাব যেন বারান্দার সেই আকর্ষণটা ঠিক তৈরি করতে পারছে না। এক গাঁদা ফুলের টব যদি থাকতো, চোখ ধাঁধানোর সৌন্দর্যে ঢেকে যেত চারপাশ। মনি সেসব ভুলে আকাশের পানে চোখ বোলায়। চাঁদ দেখা যাচ্ছে না, শুধু একটা মাত্র জলজলে তারকা। মনি পরিশ্রান্ত মনে চিন্তা করে, এটা কি তার মা কি ওকে দেখছে? বুঝতে পারছে ওর কষ্টটা। ক্লিষ্ট মনের ভাবনায় এক হাত ব্যাক হাত ঘটিয়ে আচানক শব্দ হলো রুমের দরজায়। দরজা খুলে কেউ একজন প্রবেশ করেছে। মনি চমকে ঘুরে দাঁড়ায়। বারান্দা থেকে দেখতে পায় প্যান্টের বেল্টটা খুলতে খুলতে কাভার্ডের দিকে এগিয়ে যাচ্ছে ইভান। দেখে মনে হচ্ছে এই রুমে যে আরো একজন মানুষের উপস্থিতি থাকার কথা বা আছে, সেটা তার ধ্যান ধারণার সম্পূর্ণ বাইরে। এ বিষয়ে সে একেবারে অজান্তা। মনি কাপা হস্তে কাপড়গুলো মেলে দিয়ে ইতস্তত পায়ে রুমে যায়। পানিতে ভিজে ফ্যাকাশে সাদা হয়ে যাওয়া মুখটা তুলে তাকায় ইভানের দিকে। ওকে অবাক করে দিয়ে আচমকা ঘুরে দাঁড়ায় ইভান। ইভানের ন্যাশালো রক্তিম দুটো চোখ পড়ে মনির লালচে হয়ে আসে চোখ দুটোর দিকে। তীক্ষ্ণ ধারালো দৃষ্টি মিলে এসে কিছুক্ষণ একই দৃষ্টিতে তাকিয়ে থাকে মনির দিকে। মনি মুখ নামিয়ে নেয়। ইভানকে বড্ড ছন্ন ছড়া, উস্কো খুস্কো আর ব্যথার লাগছে। চোখের দৃষ্টিটাও কেমন অস্থির, থমথমে। মনির চিন্তার জাল ছিন্ন করে দিয়ে ইভান কাষ্ঠক স্বরে কথা বলে ওঠে। এ ছিল বাসর রাতের প্রথম কথোপকথন ওদের। ইভানের রস ভারী কঠোর গলা থেকে ছুটে আসে অদ্ভুত একটা প্রশ্ন, তোমার বয়স কত? মনির বুকের ধুকপুকানি বেড়ে বেসামাল হয়ে যায় মুহূর্তেই। অস্বস্তি আর দুশ্চিন্তার উত্তেজনায় কান দিয়ে তপ্ত ধোঁয়া বের হতে লাগলো। সে নিচু মুখে পরিষ্কার স্বরে জবাব দিল, 20। ইভানের ভরাট পুরুষালী গলা থেকে নিষ্প্রভ আওয়াজ বের হয়ে আবার, আমার বয়স কত জানো? জি জানি। বলো শুনি। মনি একটু আমটামটা করে বলল,
28। এটা বলে সে একবার মুখ তুলে তাকিয়ে আবার মাথা নামিয়ে নেয়। ইভানের ওই ইস্পাত কঠিন দৃষ্টিতে বেশিক্ষণ চেপে ধরে রাখা ওর মতো দুর্বল চিত্তের মেয়ের কর্ম নয়। নিজের উত্তরের প্রত্যুত্তরে যা শুনল মনি, তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ইভান এক ধরনের অবজ্ঞা মিশ্রিত স্বরে বলল, ভুল জানো, সার্টিফিকেট বায়োডাটা সহ প্রতিটি কাগজে 4 বছর কমিয়েছি আমি, সেটাই দেখানো হয় সবাইকে। বিস্ময়ে বিমূঢ় হয়ে ইভানের নিটল মুখশ্রীতে তাকিয়ে রইল মনি। ইভানের চোখের কোণে ব্যঙ্গাত্মক হাসির সূক্ষ্ম আভা খেলা করছে যেন। মনি অসহায় চোখে চেয়ে থেকে ভাবল, তার মানে কি ওনার বয়স 32? ইন্নালিল্লাহ। মনে মনে আটকে উঠল মনি। দেখলে তো বোঝা যায় না, মনে হয় 26-27 বছরের যুবক ছেলে। মনির মাথায় যেন সপ্ত আকাশ ঝরঝর করে ভেঙে পড়ল। হৃদয়টা ভেঙে চড়ে খান খান হয়ে গেল। সে খান খান হয়ে যাওয়া চোখটুকুলো পায়ে পিষে ভাব গম্ভীর গলায় ইভানের প্রশ্নের চাবুক আবারও ছুটে এলো। তাহলে আমি তোমার থেকে কত বছরের বড় হলাম? ভগ্ন হৃদয়া অসহায় ছলছল নয়না মৌনি মুখ তুলে বলল, বা 12 বছরের। ইভান কাবার থেকে জামা কাপড় বের করে হাতে নিল। তারপর তির্যক চোখের চাহনিতে মনির হৃদয়টা ভস্ম করে দিয়ে সামনে এগিয়ে এলো অনেকখানি। মনি জড়সড় হয়ে আর একটু পিছিয়ে গেল দেয়ালের দিকে। ইভান চোখ ছোট করে ঠোঁট সামান্য বাঁকিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় বলল, 12 নয়, বলো 1 যুগ। তুমি আমার 1 যুগের ছোট, মনে থাকবে? মনি তরি তাহতের ন্যায় উপর নিচ মাথা নাড়ায়। ইভান মুখ কিছুটা নিচু করে কঠিন গলায় বলল, সুতরাং আমার সামনে টু শব্দটিও করবে না, আমার বিষয়ে ইন্টারফেয়ার করবে না, আমার জিনিসে হাত দেবে না, নট ইভেন এনি সিঙ্গেল ওয়াটার গ্লাস অফ মাইন। এই বলে বিস্তর পা ফেলে ওয়াশরুমে চলে যায় ইভান। মনিকে রেখে যায় বজ্রা হত সুনামি ধ্বস্ত করে। কাপা পায়ে বিছানার এক কিনারায় মাথায় হাত দিয়ে বসে পড়ে সে। 2 ধারের চুল খামচে ধরে মুখ নিচু করে চোখ বন্ধ করে ভাবতে থাকে এতক্ষণের সকল কথোপকথন যেন তার মাথার উপর দিয়ে কেটে গেছে। ইভান কি বলেছে, সে কি উত্তর দিয়েছে, কিছু মনে পড়ছে না। মাথাটা লাগছে ভীষণ ফাঁকা, উদ্ভ্রান্তের নাই। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হলো ইভান। মনি কি করছে, কোথায় আছে, ফিরেও চাইল না। নিশ্চুপ শীতল আচরণে লাইটটা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। মনি তখনও বারান্দার পাশের বিছানায় একটা কোণে বসা ছিল। সে হতবাক হয়ে দেখল ইভানের কাণ্ড। অপরদিকে মুখ করে সে বিছানার মাঝ বরাবর শুয়ে পড়েছে। মনি বুঝতে পারছে না কি করবে। এই পাশটাতে কি সে শুবে? পরক্ষণে মনে পড়ল ইভান এইমাত্র কিছুক্ষণ আগে হুমকি দিয়ে দিয়েছে তার কোনো জিনিসে যেন মনি হাতও না ছোঁয়ায়। তাহলে এত বড় শরীরটা নিয়ে সে ইভানের বিছানায় কিভাবে শুবে? একবার কি ডেকে জিজ্ঞেস করবে? কিন্তু লজ্জা ও হতাশায় শেষমেশ সেই সাহস জেগে উঠতে পারল না সে। বিছানা ছেড়ে উঠে গিয়ে বসে রইল নরম গদির সোফাটার উপর। সোফায় হেলান দিয়ে কার্নিশে মাথাটা হেলিয়ে দিতেই ক্লান্তিতে অবসন্ন হয়ে এলো গোটা শরীর। সারাদিনের ধকল মাথা চারা দিয়ে উঠল সামান্য এই হেলানিতে। অবসাদগ্রস্ত পরিশ্রান্ত শরীরটা আর মানতে চাইল না। কুশনে মাথা রেখে আরেকটা কুশন জোরে ধরে সোফাতে আরাম করে শুয়ে পড়ল মনি। সারাদিনের শরীরের উপর আর এখন পর্যন্ত মাথার ভেতর যে পরিমাণ ভয়াবহ যুদ্ধ বয়ে গেছে, সে ক্লান্তিতে মুহূর্তে গাঢ় ঘুম নেমে এলো দু চোখের পাতায়। নীলা আকাশে তুলোর মতো দুগ্ধ সাফাত মেঘের ফালা যেন অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে। সকালে রৌদ্রোজ্জ্বল তপ্ত সূর্যের আলোক রশ্মিটা ঘরের বারান্দা গলিয়ে মিষ্টি মিষ্টি উষ্ণতা ছড়াচ্ছিল। দক্ষিণ মুখ বারান্দাটা সারা রাত হাট করে খোলা থাকায় রুমের দক্ষিণ পাশটা সম্পূর্ণ রৌদ্রস্নাত। সাথে মনির ফর্সা কোমল শরীরটাও রোদের আলোয় স্বর্ণ দেবীর ন্যায় আলোক ছটা বিকিরণ করছিল। ধীরে ধীরে কঠোর সূর্যের আজ তাপমাত্রা বৃদ্ধি করতে থাকে। বর্ধিত সে রশ্মি মনির ঘুমন্ত সুস্থির চেহারায় পতিত হতে চোখ কুচকায় সে বারবার। আরামদায়ক তন্দ্রা তন্দ্রা ভাবটা যখন ছুটে যায়, হালতো চোখ দুটো মেলে সে। মুহূর্তের ব্যবধানে ধর পড়ে উঠে বসে। হে কি, এত বেলা কখন কি করে হয়ে গেল? সূর্য এত উপরে উঠে গেল, কটা বাজে? সে কি করে এতক্ষণ পর্যন্ত পরে পরে ঘুমাচ্ছিল? চোখেতে চোখ গেল বিছানার দিকে। কলিজায় কামড় পড়ল তৎক্ষণাৎ। মুখটা কাদো কাদো করে ঠোঁট কামড়ে ধরল মনি। এ কেমন সর্বনাশ হলো? নতুন বউ হয়ে সে এখনো ঘুমাচ্ছে, আর ইভান ঘুম থেকে উঠে চলেও গেছে। সে কি বাড়িতে আছে নাকি একেবারে অফিসে চলে গেছে? তাহলে সেরেছে। কি ভাববে লোকটা তাকে? কুম্ভকর্ণ ছাড়া আর কি। তারপর মনে পড়ল মুন্নির কথা। এবার তো সে প্রায় কেঁদে ফেলল। মুন্নিও কি উঠে পড়েছে? ও নিশ্চয়ই বাড়িতে গিয়ে মাকে বলবে এই সর্বনাশের কথা। সবার নজরে কতটা অলস দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়বে মনি, ভাবতেই চোখ ছলছল করে উঠল।
গতকালের প্রচণ্ড ক্লান্ত অবসন্ন দেহটা একটু বিশ্রাম পেতেই তলিয়ে গিয়েছিল একেবারে গভীর থেকে গভীরে। আর তাই তো সে একটাবার টের পায়নি কখন সকাল হয়ে গেছে। নিজের মাথায় চাটি মারতে মারতে করুণ মুখে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে রুমে চোখ বুলিয়ে দেখতে পেল যে সোফায় সে ঘুমেছিল সেই দেয়ালের ঠিক সোফার উপরে ঘড়িটা 10:25। মনি চোখ দুটো চেপে বন্ধ করে ফুস করে দীর্ঘশ্বাস ফেলল। যা হয়ে গেছে তার বদলাবার নয়। তারপর রুম থেকে বের হয়ে পা টিপে টিপে এগিয়ে গেল মুন্নির রুমের দিকে। দরজার সামান্য ফাঁক করে দেখলো মুন্নি তখনও ঘুমে। মনে বুকে একটা হাত রেখে নিঃশব্দে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর গেল কিচেনের দিকে। সেই সাথে চোখ বোলাতে লাগলো ঘরে অবস্থিত প্রতিটি বস্তুর উপর। হোয়াইট আর গ্রে বেস থিমের পুরো বাসটাতে প্রতিটি বস্তু ঝকঝকে। ইভানকে কোথাও চোখে পড়ল না। সে হেঁটে হেঁটে কিচেনে এসে পৌঁছায়। দেখতে পায় গোলগাল চেহারার ফর্সা একজন মহিলা চুলোয় রান্না করছেন কিছু একটা। মনির উপস্থিতি টের পেয়ে ত্রস্ত পায়ে ঘুরে দাঁড়ালো। তারপর হাসি মুখে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুধালো, কিছু লাগবে ম্যাডাম? আপনি না এসে আমাকে ডাকলেই যেতাম আমি। মনি চমকে ওঠে। এই বাড়ির প্রতিটি কোণে যেন তার জন্য চমকের পর চমক উৎপেতে আছে। সে বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো, আপনি আমাকে ম্যাডাম ডাকছেন কেন? আমি তো আপনার থেকে খুবই ছোট। মহিলাটি আগের মতোই হাসি বজায় রেখে জানায়, বড় ম্যাডামের নির্দেশ এটা। অবশ্য ইভান বাবার বউকে আমি নিজের মেয়ের মতোই ভাবতে পারি। রেহনুমার নির্দেশ শুনে মনি আর কিছু বলল না এই ব্যাপারে। সে লজ্জা মাখা ইতস্তত কণ্ঠে শুধু বলল, গতকালের ধকলে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে। আমি সাধারণত এত দেরি করে উঠি না। আপনি দয়া করে কিছু মনে করবেন না। জিহাদের মা সুফিয়া মনির কাচুমাচু মুখ দেখে হেসে বললেন, আমি কি মনে করব? আপনি হচ্ছেন বড় লোকের একমাত্র ছেলের বউ, কোটিপতির স্ত্রী। আপনার যখন ইচ্ছা উঠবেন, তাতে আমার মতো নগণ্য কাজের মানুষের কি মনে করার আছে? মনির গোল গোল চোখ করে অবুঝের মতো চেয়ে থেকে বলল, আপনি কি এখানে থাকেন? না, আমি 3 বেলায় কাজ করে যাই শুধু। আমার স্বামী এই বিল্ডিংয়ের দারোয়ান। আমার পরিবারের নিয়েই বিল্ডিংয়ের গ্যারেজের রুমে থাকি। মনি কিছুক্ষণ ইতস্তত করে শুষ্ক ঢুক গেলে জিজ্ঞেস করলো, আচ্ছা খালা, উনি কি চলে গেছেন? কে? ছোট সে? মনি বুঝলো ইভান সুফিয়ার ছোট স্যার। তাই সে মাথা নাড়ালো। সুফিয়া বললেন, সে তো সেই সকালবেলায় বের হয়ে গেছে। মনি কোনো রকমে লজ্জাকে একপাশে ঠেলে রেখে জিজ্ঞেস করলো, নাস্তা করেছিলেন? না, নাস্তা করেনি। আপনাকে নাস্তা দেব? মনি ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল। তারপর মলিন হেসে বলল, আপনি আমাকে আপনি করবেন না প্লিজ। শুনতে ভালো লাগে না। নাম ধরে ডাকবেন। সুফিয়া খালা হেসে মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে, এখন কি তাহলে নাস্তা দেব তোমাকে? মনি মনে মনে ভাবলো সে সকালে উঠে নাস্তা তৈরি করে দিলেও তো ইভান খেয়ে যেত, অথচ সে উঠতেই পারেনি, নাস্তাও দিতে পারেনি। রেহনুমা শুনলে নিশ্চয়ই বড্ড রাগ হবেন মনির উপর। মনি সুফিয়াকে বলল, না, আমি শুধু 1 কাপ চা বানাবো। আপনি মুন্নিকে ওর নাস্তাটা ঠিকমতো দিয়ে দেবেন মনে করে। ও বলেছিল সকালেই চলে যাবে, ক্লাস আছে। স্যার পানি চুলায় বসিয়ে আনমনা হয়ে জানালা গলে বাহিরে তাকায় মনি। মনে পড়ে বিয়ের 2 দিন আগের কথা। সেদিন মনি পড়াতে গিয়েছিল মুন্নিকে। বিয়ের কথাবার্তা পাকা করার সময় রেহনুমার নির্দেশ ছিল বিয়ের আগে হোক আর পরে হোক মনি যেন পড়াতে আসতে না ভুলে। নতুন করে টিউটর খোঁজার প্রয়োজন দেখছেন না তিনি। পড়ানো শেষ হতেই মুন্নি মনিকে ছাড়তেই নারাজ। সে নানান গল্পের ঝুড়ি খুলে বসে মনিকে আটকে রেখেছে। আলাপচারিতা যেন ফুরাতেই চায় না মুন্নির। মেয়েটা এত প্রাণোচ্ছল আর আদরে। মনি ভালোবেসে ফেলেছিল হবু নরন্দিনীকে। মাঝে মাঝে মুন্নি ভাইয়ের সম্পর্কেও নানান কথা বলে। তখন মনি লজ্জায় নুয়ে পড়ে প্রায়। ইভানের নামটা কর্ণগোচর হলেই কেমন শিরশিরে এক অনুভূতি ছেয়ে যায় তার মনের ভেতরটাই। হৃৎপিণ্ডে ওঠা নামা তীব্র হয়ে ওঠে। মুন্নির আলাপের মধ্যেখানে বিঘ্ন ঘটিয়ে ডাক পড়ে রেহনুমার। কাজের মহিলার দ্বারা ডেকে পাঠান মনিকে। মনে মনে 101টা দোয়া দরুদ পড়ে রেহনুমার সামনে উপস্থিত হলো সে। হবু শ্বশুর বাড়ি শাশুড়ি ননদের সামনে রোজ রোজ হাজির হতে তার কি পরিমাণ ইতস্তত বোধ হয় সেটা একমাত্র সেই জানে। কিন্তু মামা মামির নির্দেশে মিসেস রেহনুমার কথায় অন্যথা যেন না হয়। মনি এই প্রথম রেহনুমার শোবার ঘরে প্রবেশ করেছে। রুমটাও যেন রাশভারী মহিলাটার মতোই গাম্ভীর্যপূর্ণ। প্রতিটি দেয়ালও যেন রেহনুমার ভয়ে ভীত হয়ে থমথমে হয়ে নীরের দাঁড়িয়ে আছে। রেহনুমাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। চোখে এঁটে রেখেছেন ভারী গ্লাসের চশমা। তিনি কিছুক্ষণ আগেই বাসে এসেছেন। মনির পায়ের শব্দ পেয়ে ল্যাপটপ থেকে মুখ তুললেন।
মনিকে দরজার পাশে রাখা সোফাটায় বসতে বললেন। মনি মোহাগ্রস্তের মতো বসে পড়ল। এই মানুষটার সামনে আসলে তার অন্তরাত্মা অজানা ভয়ে কাঁপতে থাকে। মনে হয় চোখের দৃষ্টিতে সামনের মানুষটির অন্তরে লুকায়িত থাকা প্রতিটি কথা পড়ে ফেলতে পারছেন। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতার পরে রেহনুমা কথা বললেন। ল্যাপটপটা বন্ধ করে মনির দিকে তাকিয়ে উচ্ছ্বাসহীন গলায় বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।